বাংলাদেশের যে ফ্লাইট অর্থাৎ যুদ্ধের যে বিমান যেটা ভেঙে পড়লো 4টে চতুষ্কোণে যেরকমটাতে তুমি বলছিলে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই যে যুদ্ধ বিমান যেটা ব্যবহার করা হচ্ছিল, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং চীনের কোলাবোরেশনে তৈরি করা একটি ফ্লাইট। সোভিয়েত ইউনিয়ন এবং চীনের কোলাবোরেশন। এবার খুব স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এই বিমানটি কবে তৈরি হয়েছিল। 50 থেকে 60-এর দশকে, অর্থাৎ 1950 থেকে 1960, যেটা আমাদের কাছে এখনও পর্যন্ত খবর আসছে, এই সময় বিমানটি ম্যানুফ্যাকচার হয়েছিল, অর্থাৎ তৈরি হয়েছিল। সেই অর্থে দেখতে গেলে এই বিমানটি যথেষ্ট পুরনো এই বিমান, যেখানে 1950 থেকে 60-এর মধ্যে চায়না এবং সোভিয়েত ইউনিয়ন তাদের কোলাবোরেশনে এই জাতীয় যুদ্ধ বিমান তৈরি হয় বা তৈরি হয়েছিল। এবার যেটা প্রশ্ন আসছে যে এই যে পুরনো বিমানগুলো বাংলাদেশ কেন ব্যবহার করত, মূলত হচ্ছে এই বিমান কেনার যে বিপুল পরিমাণ যে ব্যয়ভার, সেটা বাংলাদেশের পক্ষে করা সম্ভব নয়। সেই কারণের জন্য মূলত এই সমস্ত ইন্টারকন্টিনেন্টাল যে সমস্ত ফ্লাইটগুলো, সেগুলো ট্রেনিংয়ের জন্য বাংলাদেশ ব্যবহার করত। আজকেও রুটিন ট্রেনিং চলছিল বলে বলা হচ্ছে, এবং সেই সময় বিমানটি ভেঙে পড়ে। আমি আরও বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আমি কর্নেল চৌধুরীর কাছে যাব। কর্নেল চৌধুরী, এই যে বিমানটি ভেঙে পড়লো, মূলত যেটা আমরা জানতে পারছি যে চীনে তৈরি করা, অর্থাৎ চীন এবং সোভিয়েত রাশিয়ার কোলাবোরেশনে তৈরি করা একটা ফ্লাইট, যেটা যথেষ্ট পুরনো দিনের, অর্থাৎ এটা কোনো লেটেস্ট টেকনোলজি সম্পন্ন বিমান নয়। এই বিমান ভেঙে পড়লো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা কি যথেষ্ট পুরনো, মানে বিশেষত মহড়ার ক্ষেত্রে বা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করবার জন্য, অর্থাৎ খানিকটা অ্যাবসলিউট মডেল, সেই কারণের জন্য হয়তো ভেঙে পড়েছে, এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে এই যে মাইলস্টোন কলেজের উপর ভেঙে পড়লো। আমরা জানি যে ভারতের ক্ষেত্রেও এরকম দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগে ইতিহাস ঘাটলে, মানে কয়েকদিন আগের খবর ঘাটলে দেখা যাবে যে জয়সালমীরে এরকম একটি বিমান ভেঙে পড়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সেটা ফাঁকা জায়গায় ভেঙে পড়েছিল। সাধারণ মানুষের যান অথবা সম্পত্তির, অর্থাৎ প্রাণ নাশ হয়নি, সম্পত্তির ক্ষতি হয়নি। তাহলে এটা কি ইরেসপন্সিবল অ্যাপ্রোচ বাংলাদেশের দিক থেকে, এবং যথেষ্ট পুরনো বিমান ব্যবহার করা? এই দুটো জায়গা একটু আপনার থেকে জানতে চাইব, ঠিক কোন কারণটা বা কেন এটা হলো। একদম সঠিক বলেছেন। আমরা যতদূর জানতে পারছি, বাংলাদেশ এয়ারফোর্স একটা ট্রেনিং চলছিল, এবং এটা চীনের একটা ট্রেনিং এয়ারক্রাফট। চীনের এয়ারক্রাফট আমরা জানি যেগুলো যুদ্ধ ক্ষেত্রে অপারেশন সিন্দুরে পাকিস্তান ইউজ করেছিল, আমরা জানি তাদের কি অবস্থান ছিল। আমি ওটা আরেকবার বলতে চাই না, কিন্তু আজকে যেটা ঢাকায় উত্তরায় আমরা দেখলাম যে প্লেনটি ভেঙে পড়লো, সেটা হচ্ছে FT-7 ব্রাভো গলফ ইন্ডিয়া, মানে হচ্ছে FT-7BG-1। এটা একটা ট্রেনিং ফাইটার জেট, এবং যে পাইলটটি মারা গেছে বলে আমরা শুনছি, উনিও ট্রেনি পাইলট ছিল। দুর্ভাগ্য ঘটনা এটা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যতদূর জানি এবং দেখেছি, যখনই কোনো ট্রেনিং পাইলট অথবা ট্রেনি সটি হয়, সেগুলো ওপেন জায়গা হয়, যেমন আমাদের রাজস্থান, অথবা এমন জায়গা হয় যেখানে জনবসতি থাকে না। আমরা বুঝতে পারলাম না সেই জায়গাটা এইখানে কিরম ভাবে এই প্লেনটা একটা ট্রেনিং সটি ঘন বসতিতে ঢাকায় উত্তরায়, যেখানে বহু স্কুল কলেজ, সেই জায়গাটা হলো এক। দ্বিতীয়ত, এটা টেকনিক্যাল ফল্ট, না পাইলট যেহেতু ট্রেনি পাইলট ছিল, তার কোনো জায়গায় এরার হলো, সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যত আরো আগে যাবে জানতে পারবো। এবং এটা একটা স্কুল অথবা কলেজ, যাই বলুন, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের ওপর ভেঙে পড়লো। এটাও আর একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের যত সময় এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে, পাইলটরা কিন্তু ট্রাই করেছে এটা একটা শূন্য, মানে একটা ঘন বসতি যেখানে, অথবা যেখানে অনেক বাড়ি, সেখান থেকে দূরে নিয়ে গিয়ে ক্র্যাশ করে এবং নিজেকে ইজেক্ট করে বের হয়ে যাওয়া। সেই জায়গাটা হয়তো এখানে করতে পারিনি। একটা ঘনবসতিতে একটা এডুকেশন ইনস্টিটিউশনের উপর ক্র্যাশ হলো, বহু বাচ্চা তারা হয়তো কেউ পুড়ে গেছে, খুব ভাবে ইনজোর্ড। দুর্ভাগ্য ঘটনা, কিন্তু আমাদের এই সম্বন্ধে আরো জানতে হবে। কিন্তু প্রথম যেটা একটা আমাদের ভুল বলে মনে হচ্ছে, এরকম কোনো ঘনবসতি এলাকায় এইভাবে কোনো ট্রেনিং সটি করা উচিত নয়। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জায়গা আপনার কাছে জিজ্ঞেস করবো কর্নেল চৌধুরী, সেটা হচ্ছে বাংলাদেশের একেবারে সম্প্রতি যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগেই গোপালগঞ্জ বলে একটি জায়গায়
যেখানে শেখ হাসিনার জন্ম, এবং সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ওপর মূলত একটা রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। এবার এরপর থেকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার খানিকটা জমি শক্ত হয়েছে বলে এক অংশের মিডিয়া তারা প্রচার করতে শুরু করে যে আওয়ামী লীগ আবারও ফিরছে, অর্থাৎ শেখ হাসিনা উইল কাম ব্যাক। তো এই যে জায়গাটায় এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে এই বিমানের ট্রেনিং বা মহড়া এটা কতটা তাৎপর্যপূর্ণ আমি এই কারণের জন্য জিজ্ঞেস করছি, কারণ শেখ হাসিনার কামব্যাক যেটা অনেকেই ভাবছেন বিশ্ব রাজনীতির, যে সঙ্গে ভারতের একটা ডিপ ইনভলভমেন্ট থাকবে, তাহলে কি এই বিমান নিয়ে মূলত আমরা জানি যে ইন্টারকন্টিনেন্টাল সার্ভুলেন্সের কাজ মূলত হয়, তাহলে সেটা কি ভারতের উপর নজরদারির কোনো কাজ করা হতে পারে? কারণ এটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হঠাৎ করে এরকম ভাবে এটা কি একদম মানে রুটিন যে ট্রেনিং সেটা হচ্ছিল, নাকি মূলত ভারত ভূখণ্ডের উপর সার্ভুলেন্স করা বা এই জাতীয় কোনো কাজ হলেও হতে পারে? কারণ আমরা জানি যে ইউনুসের যখন ক্ষমতায় এসছেন মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুস আসার পর থেকেই খানিকটা বাংলাদেশকে আনপ্রেডিক্টেবল মনে হয়েছে সারা বিশ্বের কাছে, অর্থাৎ বাংলাদেশ কখন কি করছে, কি ভাবছে, কি ডিসিশন নিচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। এরকমও কোনো সিদ্ধান্ত কি বাংলাদেশ নিতে পারে? এবার সেই কারণের জন্য কি মহড়া চলছিল, এই ধরনের একটা জনাকীর্ণ এলাকার উপরে যুদ্ধ বিমান উঠছে, মানে এটা খুব স্বাভাবিক নয়, এই কারণের জন্য আমি জিজ্ঞেস করছি কর্নেল চৌধুরী। একদম 5ই অগস্ট আবার আসছে, প্রায় 1 বছর শেষ হতে গেল। আমরা দেখেছিলাম তক্তা পলট হতে যখন শেখ হাসিনাকে 5ই অগস্ট বাংলাদেশ ঢাকা ছাড়তে হলো এবং ভারতে এসে উনি এখানে এখন আছেন প্রায় বছর খানেক হলো। সবাই চায় বাংলাদেশে পূর্বে আমরা সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনশিপ ছিল, ভারতবর্ষের বন্ধু দেশ, সেই জায়গায় 11-12 মাস আমরা দেখেছি কিভাবে মৌলবাদী শক্তি, আমরা দেখেছি যে জঙ্গি সংগঠন কিরম ভাবে এই মোহাম্মদ ইউনুস যাকে প্যারাশুট করে বসানো হলো কিরম ভাবে সেই জায়গাটা অশান্ত হয়ে উঠলো, এবং তার সাথে সাথে দক্ষিণ দক্ষিণ পূর্ব পুরোটাই একটা কোথাও না কোথাও একটা ব্যালেন্স হারাচ্ছে, এবং তার সঙ্গে মায়ানমার আর রাখাইন প্রভিন্স এই প্রত্যেকটাই অশান্ত হচ্ছে। মধ্যমণি বাংলাদেশ সেই ভূমি জমি যাই বলুন, কেউ আইএসআই, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, অনেকে সবাই ইউজ করছে একটাই লক্ষ্য, ভারতকে অশান্ত করা, ভারতকে ভাঙা এবং ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষী এই মৌলবাদী আরো এটাকে বাড়িয়ে দেওয়া। সেই জায়গায় হতেই পারে, কিন্তু আমি এখনো কনস্পিরেসি থিওরির মধ্যে ঢুকতে চাই না, যেহেতু আমরা জানি না এটা ট্রেনি সটি বলে আমরা জানি একটা ট্রেনি পাইলট ছিল, যদি সেটা হয়ে থাকে খুব দুর্ভাগ্যজনক। কিন্তু এখানে একটা কিন্তু আপনি যে বললেন আমি কোনোটাই অগ্রাহ্য করছি না, অনেক আরো ঘটনা ঘটছে বাংলাদেশে ইতিমধ্যে। মাস দুয়েকের মধ্যে গোপালগঞ্জ নিশ্চিতভাবে একটা চারা দিয়ে উঠেছে, এবং এই মুজিব বঙ্গবন্ধুর একটা নিজেদের ছাত্র সমাজ, তাদের একটা আর্মি, যেটা আমরা 71-এ দেখেছিলাম, তারও একটা গঠন বলছে বলে আমরা শুনেছি। সেই জায়গায় একটা আপসুইং আছে বাংলাদেশে, এবং যেভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছিল, সেখানে কোথাও না কোথাও একটা ধাক্কা খাচ্ছে। আর আমরাও চাই বাংলাদেশ শান্ত হোক, দক্ষিণ পূর্ব এশিয়া শান্ত হোক, বাংলাদেশ প্রগতির দিকে এগিয়ে যাক, একটা বন্ধুত্ব যে আমাদের সম্পর্ক ছিল সেটা ফিরে আসুক। এবং আমরা এখনো মনে করি প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, উনি ফিরে গেলে এই জায়গাটা আরো ভালো হবে, শান্ত হবে, ভারতের পক্ষে ভালো হবে। নিশ্চিতভাবে আমরা 12 মাসে এই একটা সিগন্যাল, এনভায়রনমেন্টাল সিগন্যাল মোহাম্মদ ইউনুস থেকে পাইনি। একেবারে কর্নেল, নিশ্চিতভাবে আমার মনে হয় শান্তি ফিরে এলে ভালো হয়। একেবারে সবাই আমরা শান্তি চাই কর্নেল চৌধুরী, এই ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজের জায়গায় নেই, মানুষও শান্তি চান এবং অবশ্যই রাষ্ট্রপ্রধানরাও হয়তো শান্তি চান, কিন্তু কোনো কারণের জন্য এই ধরনের যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে। এবার একটা সম্পূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা একেবারে কর্নেল চৌধুরী আপনার কাছে আমি শেষ জিজ্ঞেস করব যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে অপারেশন সিন্দুরের সময় রাশিয়ার তৈরি S-400 ব্যবহার করে ভারত একের পর এক টার্কিশ ড্রোন এবং চীনের বেশ কিছু অস্ত্র তারা শুটডাউন করে মাটিতে নামাচ্ছে। এটা অপারেশন সিন্দুরের সময় একেবারে একটা খুব পরিষ্কার ছবি ছিল, গ্রামের মানুষেরা পাঞ্জাব বা ইত্যাদি অঞ্চলে তারা এই ধরনের ভাঙাচোরা ড্রোনের যে অংশ আর কি ধ্বংসাবশেষ, সেগুলো তারা সংগ্রহ করে আনছিল এবং দেখা যাচ্ছিল সেটা কখনো তুর্কির হয়তো তৈরি ড্রোন বা কখনো চীনের তৈরি অস্ত্র। এবার আরেকটা ঘটনা ঘটলো, যেটা একেবারে গোটা একটা যুদ্ধ বিমান যেটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা ছিল সেটা ভেঙে পড়লো। খুব স্বাভাবিকভাবে চীনে তৈরি অস্ত্র বা যারা এই অস্ত্র ব্যবসায় সারা পৃথিবীতে যুক্ত রয়েছে, তারা কোনো অস্ত্র যখন বিক্রি করছে সেটা যে অনেক বিলো স্ট্যান্ডার্ড
সেটাই কি আরেকবার প্রমাণ হলো? মানে বিশেষত এই ধরনের তুলনামূলক আর্থিকভাবে দুর্বল দেশগুলো, বিশেষত পাকিস্তান বা বাংলাদেশ বা এই ধরনের মানে এই সমস্ত দেশগুলো যাদের সেই অর্থে রাফাল বা সুকুয়ের মতো একেবারে লেটেস্ট মডার্ন টেকনোলজি সম্পন্ন বিমান কেনা সম্ভব নয়, বা অতিরিক্ত টাকা সমর খাতে বা যুদ্ধের ক্ষেত্রে মানে নিয়োগ করা সম্ভব নয় বা বিনিয়োগের সম্ভব নয়, তাদের জন্য কি এই ধরনের একদম বিলো কোয়ালিটি সমরাস্ত্র তারা বিক্রি করছে? মানে এটা কি একটা মানে ষড়যন্ত্র, কনস্পিরেসি, নাকি এর পেছনে অন্য কোনো ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জায়গা রয়েছে? কর্নেল চৌধুরী, না, আপনি একদম কারেক্ট বলেছেন। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি যে আপনি জানেন পাকিস্তানের আর্মিতে অথবা সামরিক বাহিনী প্রায় মোর দেন 81%, 81%-এর বেশি আর্সেনাল যেটা ওদের আছে, সেখানে ক্ষেপণাস্ত্র বলতে পারেন, আর্টিলারি গান বলতে পারেন, ফাইটার জেট বলতে পারেন, ট্যাঙ্ক বলতে পারেন, প্রত্যেকটাই চীন অরিজিনের অস্ত্রশস্ত্র। সেখানে আমরা দেখেছি সেই অপারেশন সিঁদুরের সময় চাইনিজ প্লেন ফাইটার, যেটা আপনি একদম কারেক্টলি বলেন, JF-17C, আমরা দেখেছি JF-10, এই ফাইটার জেটরা কিভাবে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, যদিও অস্বীকার করে, কিন্তু তারা সফল নয়। এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পুরোটাই চীনের দ্বারা তৈরি ছিল, এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের HQ-9 এবং HQ-9A-B-C তিনটেই অসফল হয়েছে। এবং এটা তো সবাই দেখেছে, এবং আজকে প্রধানমন্ত্রী আমাদের পার্লামেন্টের ওপেনিং সেশনে বলেছে 22 মিনিট পুরো বিশ্ব দেখেছে কিরম ভাবে পাকিস্তানকে ভারত খাপিয়ে দিয়েছিল, শিহরণ দিয়েছিল। তো প্রত্যেকটাই চীনের অস্ত্রশস্ত্র ছিল, এবং আমরা দেখেছি এই চীনের অস্ত্রশস্ত্র গ্রাউন্ডে কাজ করেনি। এবং তুরস্কর আপনি যেটা বললেন, বহু ড্রোন, লয়টারিং অ্যামিউনিশন, সোয়ার্ম অফ ড্রোন ইউজ করেছিল, সেগুলো কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আপনি বললেন S-400 ছাড়াও আমাদের নিজস্ব আকাশের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, বারাক সিস্টেম ছিল, শেফিল্ড ছিল, সেগুলোকে কিন্তু ওরা ক্রস করতে পারিনি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। আপনি বলতে পারেন ইসরায়েলেও আমরা দেখলাম এই অপারেশন রাইজিং লাইন, সেখানেও তাদের আয়রন ডোম, যেটা বিশ্বে ওদের খুব গর্বিত নানা কাহানি বলতো, সেটাও কিন্তু ইরান ভেদ করেছে। নিরাপদ 40% মিসাইল তেল আবিবে বিভিন্ন জায়গায় ভেঙে দিয়েছে, ভেদ করতে পেরেছিল আয়রন ডোম। কিন্তু ভারতে কোনো ক্ষেপণাস্ত্র কিন্তু একটা জায়গায় কোনো ছবি কেউ দেখাতে পারবে না। তেল আবিবে যেরকম ভাবে ডিস্ট্রাকশন হয়েছিল, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র অথবা অন্যান্য চীনের ক্ষেপণাস্ত্র যেটা পাকিস্তান ইউজ করেছে, ভারতের কোনো জায়গায় কিন্তু কোনো ধ্বংসাবশেষ আপনি যেটা বললেন দেখাতে পারিনি। তো বাংলাদেশের জানা উচিত, দেখা উচিত তাদের যে এই চিন্তাধারা যে পূর্ব থেকে আমাদের অশান্ত করবে, সময় বলবে। আমার মনে হয় একদম। তবে কর্নেল চৌধুরী, আমার মনে হয় যে চীনের উপর নির্ভরতা, এই যে পূর্ণ মাত্রায় বাংলাদেশের নির্ভরতা, সেখানে কিন্তু আরেকবার প্রশ্ন উঠে গেল। অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নে একেবারে আমাদের সামনে উত্তর দেওয়ার জন্য। 4টে চতুষ্কোণে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আরও একাধিক তথ্য আমাদের কাছে প্রতি মুহূর্তে ঢাকার এই বিমান দুর্ঘটনা নিয়ে আসছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যে উত্তরা হচ্ছে অত্যন্ত অভিজাত এলাকা ঢাকাতে, বাংলাদেশে, সেখানে মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের উপরে, অর্থাৎ ঠিক সেই ক্যান্টিন কথা বলতে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা তার কথা মনে পড়ে। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে যাত্রীবাহী বিমান, সামরিক এবং অসামরিক বিমান, এই পার্থক্য ফারাকটা তো থাকছেই। কিন্তু এটা একদম পরিষ্কার যে একটা ওয়ার্কিং ডে, সোমবার, বাংলাদেশে মূলত শুক্রবার ছুটি থাকে, শুক্রবার হচ্ছে হলিডে। একেবারে সপ্তাহের একটা ওয়ার্কিং ডেতে একটা জনবহুল এলাকা এবং ঢাকার অভিজাত এলাকা, তার ওপর থেকে যুদ্ধবিমান ট্রেনিং করছে বা ট্রেনিং রান করছে, এটা কিন্তু খানিকটা আনইউজুয়াল মনে হচ্ছে এখনো পর্যন্ত, যারা এভিয়েশন এক্সপার্ট যাদের থেকে আমরা কমেন্ট এখনো পর্যন্ত পাচ্ছি। তবে উদ্ধার কাজ চলছে, যেটা জানতে পারা যাচ্ছে, লেটেস্ট আপডেট এই মুহূর্তে 4টে চতুষ্কোণে যেটা আমরা জানাতে পারবো, যে আগে জানা যাচ্ছিল একজন পাইলটের মৃত্যু হয়েছে, এখন দেখা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে। এটা লেটেস্ট আপডেট, 3 জনের মৃত্যু হয়েছে, প্রায় 60 জনের মতো আহত হয়েছে। আহতের সংখ্যাটাও বাড়ছে। প্রথম আমরা দেখিয়েছিলাম 20 থেকে 25 জন মতো আহত হয়েছে, এখন যেটা জানা যাচ্ছে যে 60 জনের ওপরে মানুষ তারা আহত হয়েছেন, এবং প্রচুর শিশু তারা আহত হয়েছে, যারা খুব সম্ভবত স্কুলের ক্যান্টিনে সেই সময় ছিল। যারা উদ্ধারকারী তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। উদ্ধারকারীরা কি বলছেন, ঠিক কতটা ভয়াবহ ছিল এই বিমান দুর্ঘটনা এবং তার পরবর্তী সময়কার যে বিস্ফোরণ, সেটা আপনাদেরকে জানাবেন উদ্ধারকারীর, এবং কিভাবে উদ্ধার কাজ চলছে আমরা জানতে পেরেছি। কি বলছেন তিনি শোনাবো, শুনুন। একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে, দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। নেট প্রেস করে পুরো পড়ছে, বাট
বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশে সাইকেলও চলে গেছে। অনেক গার্ডিয়ান তো হয়েছে, স্টুডেন্ট প্রাইমারি স্টুডেন্টগুলো সবাই পুরো গেছে। মানে মূলত ছোট বাচ্চারাই ছিল 5 থেকে 8। হ্যাঁ আমাদের ওটা প্রাইমারি। কোনো বিমান দুর্ঘটনা হলেই মূলত যেটা প্রথম উঠে আসে সেটা হচ্ছে নাশকতার তত্ত্ব, পরবর্তী যেটা আসে টেকনিক্যাল ডিফল্টের কথা, অথবা কোনো ম্যানুয়াল এরর, যে কোনো একটা হতে পারে এবং যে কারণের জন্য বিমান দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে। রঞ্জন মুখোপাধ্যায় কি বলছেন এই বিমান দুর্ঘটনা নিয়ে শোনাবো আপনাদের, শুনুন। এয়ারক্রাফট যেটা চায়না, মেড ইন চায়না, তো সেটা যে খুব দুঃখজনক ঘটনা, যেটা ভেঙে পড়েছে এবং একটা স্কুল কলেজের ওপরে পড়েছে। তো অনেক বাচ্চারা, শিশুরা এবং কিছু অন্যান্য ছাত্ররাও তাতে আহত হয়েছে, এক একজনের মারা যাওয়ারও খবর পাওয়া গেছে। তবে তিনটে জিনিস, একটা হচ্ছে এই দুপুর বেলার দিকটাতে একটু বেশি অ্যাক্সিডেন্টের প্রবণতা অ্যাজ পার ডেটা আমরা দেখি। তার কারণ কিছু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ফল্টস এই টাইমটা বেশি করে দেখা যায়। প্লাস বার্ড অ্যাক্টিভিটিসও খুব বেশি থাকে দুপুরবেলাটায় এবং বার্ড হিটও হতে পারে। তো কোনো যান্ত্রিক গন্ডগোলের জন্য অ্যাক্সিডেন্টটা হলো না পাইলটের কোনো মিস্টেকে হলো, পাইলট এররে হলো না হিউম্যান এররে, সেটা এখনো যতক্ষণ না তদন্ত হচ্ছে বোঝা যাবে না। এইটুকুই বলার, বাকি তদন্তের পরে জানা যাবে এক্স্যাক্টলি কেন হলো, এটা কি হলো। তবে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে যে এই বিমান ভেঙে পড়ল কিভাবে। এই যে F-7 BJI মডেল, যেটা সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার কোলাবোরেশনে তৈরি করা একটি ট্রেনিং ফাইটার জেট, সেটা কিভাবে ভেঙে পড়লো, এর পেছনে অন্য কোনো নাশকতা আছে কিনা, নাকি স্বাভাবিক যান্ত্রিক কারণ, নাকি ট্রেনি পাইলটের তত্ত্ব তুলে আনছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তার বক্তব্য অনুযায়ী, নাকি এটা কোনো ম্যানুয়াল এরর, নাকি টেকনিক্যাল ডিফল্ট, নাকি নাশকতা, জানতে সময় লাগবে। নিশ্চিতভাবে বাংলাদেশের অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন এজেন্সি তারা তদন্ত করবে এবং সঠিক তথ্য সামনে উঠে আসবে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, যে চীনের অস্ত্রের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে যে সমস্ত দেশ তাদের সমরাস্ত্রের ঘাঁটি নিয়ে গর্ব করে বা তার একটা স্ট্যাটিস্টিক্স সামনে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল। আজকে 4টে চতুষ্কোণ এই পর্যন্তই। পরবর্তী খবরে নজর রাখুন, সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজে। নমস্কার।